দেশে বিদেশে, রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজের সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের ৭১ সংযোগ। স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। আমরা জানি যে ঢাকায় কাতারের আমির তিনি এসে পৌঁছেছেন এবং এই সফরে বাংলাদেশের সাথে ১১টি চুক্তি এবং সমঝোতা স্মারক কিন্তু সই হওয়ার কথা রয়েছে। কাতারের আমিরের সফর, সেখান থেকে বাংলাদেশের কি পাওয়া রয়েছে, মধ্যপ্রাচ্য সংকট, এসব বিষয় নিয়েই আমরা কথা বলতে চাই। আজকে বিকেলে তিনি এসে পৌঁছেছেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। এরপর গণভবনে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হবে। দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনের সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন আমির। এরপর সন্ধ্যায় তিনি বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন। আমরা এ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথিরা যুক্ত হয়ে গেছেন এরই মধ্যে এবং আমাদের সাথে আজকে যুক্ত আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী বীর বিক্রম। একই সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আকমল হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুরুতেই প্রশ্ন রাখতে চাই শমসের মবিন চৌধুরী আপনার কাছে। আপনি জানেন গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছেন যে বাকিতে তেল গ্যাস কেনার একটি প্রস্তাব কাতারকে দেয়া হবে। এর বাইরে যে ১১টি চুক্তি এবং সমঝোতা স্মারক হবার কথা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। কাতারের আমিরের এই বর্তমান সফর যেটা আজকে শুরু হয়েছে, দুদিনের সফর, এটা আমি গুরুত্বপূর্ণ নানা দিক থেকে। একটা হচ্ছে যে কাতার দেশ ছোট হলেও ভৌগোলিক আয়তনে ছোট, জনসংখ্যাও কম, কিন্তু এই বর্তমান আমিরের নেতৃত্বে কাতার কিন্তু সমস্ত অঞ্চলে, মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং তার বাইরেও বহির্বিশ্বেও তার নিজের জন্য একটা অবস্থান করে নিয়ে এসে, যেটা ভূ রাজনীতিতে তার একটা বড় ভূমিকা রাখছে। এই জন্য কাতারের আমিরের সফরটা বাংলাদেশে এবং বাংলাদেশের নতুন সরকারের মানে নবনির্বাচিত সরকারের সময় এই প্রথম বোধহয় বিদেশি একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, তাও একজন রাজা, একজন আমির। দ্বিতীয়ত, আমরা বর্তমানে বাংলাদেশে সেই রাশিয়ার ইউক্রেনের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ, গাজায় ইসরায়েলের গণহত্যা, এই দুইটি বিষয়ের কারণে মূলত জ্বালানি সংকট এবং জ্বালানি সরবরাহর অনিশ্চয়তা কিন্তু আমরা সকলেই, খালি বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশই এটাতে নিয়ে একটা বিরাট আশঙ্কার মধ্যে রয়েছে যে জ্বালানির মূল্য কি ধরনের বাড়বে, কিভাবে বাড়বে, এটা সরবরাহকে নিশ্চিত করবে। তারপরে যদি ইরান ইসরায়েল সম্পর্কটা আরো যদি খারাপের দিকে যায়, এখন এই মুহূর্তে তো সেটার লক্ষণ দেখছি না, তবে বাংলাদেশের মতো দেশ এই জ্বালানি সংকটে পড়তে পারে। জ্বালানির নিরাপত্তা একটা বিশেষ ভূমিকা, সেখানে কাতার যদি একটি বিশেষ ভূমিকা রাখে বাংলাদেশের ক্ষেত্রে, সেটাই বোধহয় বাংলাদেশ থেকে একটা বড় চাওয়ার বিষয় হবে এখানে। আমরা সম্পূর্ণ জ্বালানি আমদানি হবে নির্ভরশীল। তৃতীয়ত, কাতারে বাংলাদেশের অনেক অনেক নাগরিক সেখানে কর্মসংস্থানে আছেন, তারা কাজ করছেন, বিভিন্ন পথের কাজ করছেন। তাদের অধিকার, তাদের নিরাপত্তা এবং তাদের কল্যাণ এবং ভবিষ্যতেও যে এই সংখ্যাটা আরো যাতে বাড়তে পারে, বাংলাদেশ থেকে আইন মানে সম্পূর্ণ আইন মেনে, কাতারের আইন মেনে, বাংলাদেশের আইন মেনে, যাতে কোনো মাঝখানে কোনো মধ্যস্থতা কেউ না করে, যাতে তারা যেন কোনো ধরনের হয়রানি শিকার না হয়, এই বিষয়গুলো, তাদের যে রেমিটেন্সটা তারা বাংলাদেশে পাঠায়, এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নে একটা বিশাল ভূমিকা রাখে। তো এই তিনটা কারণে আমি বলবো মূলত কাতারের আমিরের সফর। আরেকটা যেটা বিষয় রয়েছে যে কাতার যে ভূমিকা রাখছে ইসরায়েল গাজা সংক্রান্ত এবং আগেও তারা আফগানিস্তানের ক্ষেত্রে, এই সব মাথায় রেখে কাতারের আমির বাংলাদেশকে বেছে নিয়েছেন তার সফরের জন্য। ঠিক এই সময়টাতে তাতে বাংলাদেশের গুরুত্বটা কাতার উপলব্ধি করতে পারছে এবং তারই কিন্তু প্রতীকী একটা মূল্য রয়েছে কাতারের আমিরের এই সফরে।
এই চারটা দিক দিয়ে আমি মনে করবো যে কাতারের আমিরের এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, জি। এবং এই যে আপনি বলছিলেন বাংলাদেশকে যে গুরুত্ব দেয়া এবং বাংলাদেশ এক্ষেত্রে কি ধরনের সুফল পেতে পারে, এ প্রসঙ্গে অধ্যাপক ডক্টর আকমল হোসেন আপনার কাছে আসবো। তবে যেমনটি বলছিলাম যে গতকাল কাতারের আমিরের সফরের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আমরা একটু তার বক্তব্য শুনে আসবো আমাদের সহকর্মী ঝুমুর বাড়ির প্রতিবেদনে। প্রায় 2 দশক বিরতির পর কাতারের কোনো আমিরের এটি বাংলাদেশ সফর। মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই দেশের সম্পর্কের পরিধি বাড়ানোর বাইরে আমিরের এই সফর রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। সফরে গুরুত্ব পাবে ব্যবসা এবং বিনিয়োগ বাড়ানো। রবিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই শীর্ষ নেতার বৈঠক শেষে শোয়ের তালিকায় থাকা সম্ভাব্য চুক্তি ও এমওইউর মধ্যে রয়েছে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর প্রত্যাহার, ধর্ম বিষয়ে সহযোগিতা, বন্দর ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ। আমাদের যে এক্সপোর্ট আইটেমগুলো আছে, যেমন আমাদের সিরামিক আছে, আমাদের লেদার প্রোডাক্টস আছে, আমাদের গার্মেন্টস তো আছেই, এছাড়া আমাদের ওষুধ আছে এবং আরও নন ট্রেডিশনাল অনেক আইটেম আছে। সেগুলো এখন যে রপ্তানি হয় না তা নয়, সেই রপ্তানিটা ভলিউমটা আরও বাড়ানোর জন্য আমরা করব। দেখুন, আমরা সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। কাতারে বর্তমানে প্রায় 5 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছে। দেশটিতে এখন কর্মী ভিসা বন্ধ থাকলেও কিভাবে এটি নিয়মিত করা যায় তা নিয়েও এমওইউ হবে সফরে। এই এমওইউটা দিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে এবং যে ভবিষ্যতে আমরা যে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি, সেটা তো একটা বসে আলোচনা করতে হবে বা দেখতে হবে আসলে কোথায় কোথায় আমাদের স্কোপ আছে, কিভাবে করতে হবে বা কি পথে আগালে আমরা দক্ষ কর্মী পাঠাতে পারি। ইভেন আমরা এটাও আমাদের প্ল্যানের মধ্যে আছে যে আমরা কাতার সহ মিডল ইস্টের কান্ট্রিগুলোর জন্য একদম ডেডিকেটেড টিটিসি তৈরি করতে পারি কিনা। সর্বশেষ 2005 সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খালিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। ঝুমুর বাড়ি, 71, ঢাকা। অধ্যাপক ডক্টর আকমল হোসেন আপনার কাছে আসতে চাই, যেটি শমশের মোবিন চৌধুরী বলছিলেন যে আমরা জানি যে ইসরায়েল এবং হামাসের মধ্যে এক ধরনের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার কাজ করছে। সেরকম একটি সময়ে বাংলাদেশে এই সফর বাংলাদেশকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। আমরা জানি চীন, জাপান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ধরনের উন্নয়ন সহযোগী। এর পাশাপাশি কাতারের মতো দেশ এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে যদি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরালো হলে এই যে ভূ রাজনীতি রয়েছে এই অঞ্চলে, সেখানটায় বাংলাদেশ কিভাবে সুফল পেতে পারে? আমরা এই কাতার দেশটিকে দেখছি, যদিও পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি ছোট রাষ্ট্র, কিন্তু এর যে অর্থনৈতিক যে শক্তি, সেই শক্তিটি যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক বিবেচনার থেকে দেখা যাচ্ছে কাতারের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ প্রভাব সৃষ্টি করেছে। আপনি যেমন বললেন যে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যে এখন সম্পর্ক, যে ইসরায়েলি যে বর্বর হামলা হচ্ছে ফিলিস্তিনিদের উপর, বিশেষ করে হামাসের উপর, সেই ব্যাপারে মধ্যস্থতা করছে কাতার। কাতার কিন্তু এর আগেও আমরা জানি যে যখন আফগানিস্তানে বছর কয়েক আগে তালিবানরা ক্ষমতা এলো আবার দ্বিতীয়বার, তো তার আগে একটা দীর্ঘ সময় ধরে কাতারের মাটিতে তালিবানদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েছিল, সংলাপ হয়েছিল। তো ফলে এমনিতেই কাতারে সেই ঐতিহ্যটা তারা মানে অর্জন করেছে। এবং আমরা জানি যে কাতার, আমি এই মুহূর্তে মনে হচ্ছে যে কাতারের কয়েকটি সংগঠন এর সদস্য, যেমন গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি বা ওপেক, অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, আর ওআইসি। তো এই 3টি সংগঠনের মধ্যে একটি সংগঠনের বাংলাদেশ ও কাতারের অংশীদার, সেটা হচ্ছে ওআইসি।
তো কাতারের সাথে ফলে আমাদের সম্পর্কটা এটা খুবই মানে দামি এবং গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমরা কাতারের কাছ থেকে এইবারের সফরে আমরা জানি যে কতগুলো যে 11টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হবে, তার মধ্যে অনেকগুলো রয়েছে যেগুলো সরাসরি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তা মানে যেগুলো আমরা বলতে পারি যে দ্বৈত কর পরিহার করা, এটা এই ডাবল ট্যাক্সেশনের এই বিষয়টা দুদেশের দ্বিপাক্ষিক যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বা আরেকটি ব্যাপার হচ্ছে যে অপরাধী প্রত্যাপন মানে রিপাট্রিয়েট করা, এই চুক্তিও এখানে এবার স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। কিন্তু এর বাইরে আমরা জানি যে বাংলাদেশ যে জ্বালানি ঘাটতির দেশ এবং এখন গত বেশ কয়েক বছর ধরে আমরা জ্বালানি সংগ্রহ করার জন্য বৈদেশিক উৎস থেকে জ্বালানি সংগ্রহ করার জন্য এলএনজি উপর নির্ভর করছি। তো এলএনজি কাতার একটা বড় উৎস হতে পারে। ইতিমধ্যে কাতারের সাথে এই বিষয়ে বাংলাদেশের সহযোগিতা আছে। তো বাংলাদেশ চাইছে আরো দীর্ঘমেয়াদী এই ব্যাপারে সহযোগিতা করা এবং মানে নগদ দামে কেনার থেকে এটাকে বাকিতে মূল্য পরিশোধের একটি বিষয় যেটাকে বলা হয় সেই জাতীয় উদ্দেশ্য বাংলাদেশের রয়েছে। তো সার্বিকভাবে আমি মনে করি যে রাজনৈতিক বিবেচনায় কাতারের সাথে বাংলাদেশের সম্পর্ক যেটা রয়েছে সেটা ফলে বাংলাদেশের একটা এই অঞ্চলে আরো বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে অবশ্যই। এবং এই কাতারের সাথে এই যে সফর কাতারের আমিরের, এর মধ্যে আমরা জানি যে বিনিয়োগের বিষয়টি নিয়েও কথা হবে। বাংলাদেশ থেকে কাতারে রপ্তানি করা হয় এমন পণ্যের সংখ্যা বাড়ানোর বিষয়টিও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমরা এরকম আরও বেশ কয়েকটি বিষয় আসবো, কর্মসংস্থান নিয়েও কথা হবে। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আপনারা দুজনে আছেন আমাদের সঙ্গে। দর্শক, একটা বিরতির পর ফিরছি, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন একাত্তর সংযোগে। কথা বলছি কাতারের আমিরের বাংলাদেশ সফর এবং মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীন হয় কাতার। তেল সমৃদ্ধ এই আরব দেশটি বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফ আল থানির নেয়া ভিশন 2030-এর আলোকে উন্নত দেশ হিসেবে গড়ে উঠছে। দেশটির রাষ্ট্র ও সরকার প্রধানের এই সফর সে দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রবাসী সংগঠকরা। গোলাম মাওলা হাজারীর প্রতিবেদন কাতার থেকে পাঠিয়েছেন, দেখে নেব। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীন হওয়া এই তেল সমৃদ্ধ দেশ কাতার তার দেশকে কেবলমাত্র তেলের উপর নির্ভরশীল না করে বিভিন্ন উন্নয়নের সহযোগীদের নিয়ে খুবই স্বল্প সময়ে গড়ে উঠেছে বিশ্বের সামনের মাথা উঁচু করে। বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির সময় থেকে নেয়া ভিশন 2030-র আলোকে কাতার গড়ে উঠেছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ক্রীড়ার ক্ষেত্রে ঐশ্বরীয় সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আফগানিস্তান ও ফিলিস্তিন ইস্যুতে কাতারের সমঝদাকারীর ভূমিকা সারা বিশ্বের কাছে কাতারের শক্তিশালী অবস্থানকে তুলে ধরেছে। বাংলাদেশ যদি কাতারকে উন্নয়ন সহযোগী হিসেবে গ্রহণ করে একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে গড়তে চায়, তাহলে তা উন্নয়নের ইতিহাসে বড় ভূমিকা রাখবে বলে প্রবাসীরা মনে করছেন। শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে আমরা অনেক আশার আলো দেখছি। কাতার এবং বাংলাদেশ দুটো দেশের পক্ষে আমদানি রপ্তানির একটি ব্যাপক সুযোগ ঘটবে বলে আমি মনে করি। তিনি আমাদের দেশে যাচ্ছেন বাংলাদেশে, এটা শুনে আমি খুবই খুশি হলাম এবং আমাদের এখানে প্রায় 4,10,000-এর মতো বাংলাদেশিদের পক্ষে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শেখ তামিমের এই সফর বাংলাদেশ উন্নয়নের, বিশেষ করে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে পাশাপাশি কাতার বাংলাদেশ সমবাজারের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।
আবারও আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং শমশের মবিন চৌধুরী বীর বিক্রম। এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার কাছে আসবো, তবে শমশের মবিন চৌধুরী, আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম যে কর্মসংস্থানের বিষয়টি, এবং আমরা জানি আমাদের রপ্তানি আয়ের অন্যতম একটি উৎস হচ্ছে রেমিটেন্স, এবং এখানটায় আমাদের কাছে যে তথ্য আছে তাতে বলা হয়ে থাকে 4 লাখের বেশি বা প্রায় 5 লাখ কর্মী তারা কাতারে কাজ করছেন এই মুহূর্তে, বাংলাদেশি কর্মী। কিন্তু বেশিরভাগই হচ্ছেন, আমরা দেখে থাকি যে অদক্ষ কর্মী, তথ্য এমনটাই বলে। ভারত এবং পাকিস্তান থেকে দক্ষ কর্মী অনেক বেশি যায় সেখানে। আমাদের যে দূতাবাসগুলো রয়েছে বিভিন্ন দেশে, তারা এইরকমভাবে একেবারে টার্গেটেড কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে, কর্মী পাঠানোর ক্ষেত্রে তারা আসলে আরও কিভাবে কাজ করতে পারে এবং এই বিষয়গুলো আমরা কিভাবে তুলে ধরতে পারি? দেখেন, এই কর্মী সংস্থান সম্প্রসারণ করার ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা তো অবশ্যই আছে, তবে অনেকটা হচ্ছে যে আমাদের যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, বিদেশে বাংলাদেশে কর্মী পাঠানো, তাদেরও কিন্তু একটা বিরাট দায়িত্ব রয়েছে। তারা শুধু সস্তার লোককে ঠকিয়ে আনস্কিল, মানে অদক্ষ কথার বলা ঠিক হবে না, কারণ বাংলাদেশের জনগণ অদক্ষ নয়, যথেষ্ট দক্ষ, তবে হয়তো সকল ক্ষেত্রে তারা সেইভাবে দক্ষ নয়। সেটার উপরে তারা সবসময় জোর দিয়ে এসছে যারা রপ্তানির সঙ্গে জড়িত। এরাই কিন্তু চাপ সৃষ্টি করতে পারে, দূতাবাস তাদের সঙ্গে সহযোগিতা অবশ্যই করবে, যে বাংলাদেশে যথেষ্ট মানে ভিন্ন পেশায় যারা আছেন তারাও কিন্তু ডাক্তার, শিক্ষক অনেকেই করছে। সৌদি আরবেতে এখন কিছুটা হচ্ছে। এইভাবে কাতার কিন্তু এখানে একটা বাজার তৈরি করতে পারে বাংলাদেশের জন্য। আমরা জনগণ রপ্তানির কথাটা শব্দ ঠিক নয়, কারণ জনগণ কিন্তু কোনো সামগ্রী নয়, এটা একটা হিউম্যান বিং, এদেরকে একটা মানে মানসিক একটা মূল্য আছে। তো সেটার দিকে লক্ষ্য করে যদি আমরা স্কিলড ম্যান পাওয়ার যদি আমরা কাতারে একটা বাজার সৃষ্টি করতে পারি, সেটা আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে মনে হয় না খুব একটা বড় মানে অসীম একটা সম্ভাবনা আছে, কারণ কাতার একটু বাজারটা ছোট, তার জনসংখ্যা কম। তবে রাজনীতিতে যদি আমি ফিরে আসি, কাতারের বর্তমান যে আমির, তিনি কিন্তু অনেক দূরদর্শী এই কারণে বলবো যে হামাসের যে আগে যে নেতাগরা ছিলেন, খালেদ মিশাল বা যারা, তাদেরকে যখন সিরিয়া থেকে তাড়িয়ে দেওয়া হলো, কাতার তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং কাতারি থানি বলেছিলেন যে এদেরকে জঙ্গি হিসাবে দেখলে হবে না, এরা কিন্তু যোদ্ধা, এরা তাদের দেশের যুদ্ধের জন্য তারা কাজ করছে। তাদেরকে সিরিয়া থেকে তাড়ানো হয়েছে, সৌদি আরবে তাকে দেখতে পারে না। আজকে দেখেন এই হামাসকে সেই যেটা স্বীকৃতি পেয়ে গেছে যে ইসরায়েল তাদের সাথে টেবিলে বসতে বাধ্য হচ্ছে, এই হামাসের সাথেই বসতে হচ্ছে, এবং বসছে কিন্তু সেই কাতারই। তো কাতার কিন্তু এর মধ্যে নিজের জন্য একটা বিশাল একটা অবস্থান করে নিয়েছে, যে আমাদের এখানে অ্যাটলিস্ট আমরা সেই জায়গাটা করে দিতে পারি যে আলাপ আলোচনার জন্য। সমাধান হবে কি হবে না সেটা অন্য কথার বিষয়। এই বৈঠকগুলো কিন্তু সৌদি আরবিয়াতে হচ্ছে না, মিশরেও হচ্ছে। মিশরের নেতারা আসছেন কাতারে দোহাতে, সৌদি নেতারা যাচ্ছেন কাতারে। যেটা আকমল হোসেন সাহেব বললেন একটু আগে, যে আফগানিস্তান তালেবানের ক্ষেত্রেও কিন্তু কাতার এই ধরনের ভূমিকাটা রেখেছিল, এবং বলা হতো দোহার তালেবান, কাতারের তালেবান এবং কাবুলের তালেবান। অ্যাটলিস্ট কাতার যে একটা ভূমিকা রাখতে পারে অস্থিরতাকে মানে থেকে সরিয়ে এসে একটা শান্তির দিকে এগোনো, এই বিষয়টা কিন্তু আমির প্রমাণ পেরেছেন যে আমরা চেষ্টা তো করতে পারি, আমাদের গ্রহণযোগ্যতা আছে। সকলে আমাদের দেশে এসে বসে আলাপ আলোচনা করতে রাজি আসে, ইসরায়েলি হোক, হামাস হোক, আফগান তালেবানি হোক। এই সব ক্ষেত্রে এর মধ্যে বাংলাদেশকে এই আমির বেছে নিয়েছেন তার সফরের সময়, এই সময়টা, এটা কিন্তু বিরাট একটা ভূ রাজনীতির প্রতীকী হলেও অবশ্যই একটা মূল্য রয়েছে। জি, সেটির আলাদা মূল্য রয়েছে, এবং আপনি শুরুতেই বলছিলেন এটি বেশ গুরুত্বপূর্ণ। অধ্যাপক ডক্টর আকমল হোসেন, এই যে আমরা দেখছি যে প্রায়
19 বছর পর হচ্ছে কাতারের কোনো আমিরের সফর এটি, অর্থাৎ বর্তমান আমিরের বাবা যিনি ছিলেন তিনি সবশেষ 2005 সালে সফরে এসেছিলেন। একটা লম্বা সময়, কিন্তু তারপর আমরা গত 2 বছরে দেখেছি বিশেষ করে যে আমাদের সরকারের যে ধরনের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান, এই কারণে কাতারের সাথে সম্পর্ক কিন্তু অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এবং যেটি শমশের মোবিন চৌধুরী বলছিলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে কাতারের একটা শক্ত অবস্থান রয়েছে, তার সাথে বাংলাদেশের সম্পর্ক সেই জায়গা থেকে বাংলাদেশের লাভবান হওয়ার জায়গা রয়েছে, এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটেও বাংলাদেশ এভাবে যে কৌশলগত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর দিকে নজর দিয়ে সম্পর্ক ভবিষ্যতে আর কিভাবে উন্নয়ন করতে পারে বলে আপনি মনে করেন? না, এটা তো ঠিক যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতিতে আমাদের মেজর ফোকাসটা হচ্ছে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত আমাদের যে প্রতিবেশী, তার সাথে আমরা দেখছি যে বাংলাদেশ গত 1.5 দশক ধরে এনগেজড। কিন্তু এর বাইরেও যে যেটা বলা যায় যে মুসলিম বিশ্ব, সেখানে বাংলাদেশ বরাবর সক্রিয় থেকেছে, একদম বরাবর। মানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ চেষ্টা করেছে এই অঞ্চলে একটা ইতিবাচক ভাবমূর্তি করতে, এবং পাকিস্তানের প্রচারণা, মানে বাংলাদেশ বিরোধী প্রচারণাকে মোকাবেলা করার জন্য তখন আমাদের স্বাধীনতা ব্যবহৃত পরে আমাদের নেতৃবৃন্দ খুব যথেষ্ট পরিমাণ মানে কূটনৈতিক উদ্যোগ নিয়েছিল। ফলে তারই ধারাবাহিকতা আমরা বলবো যে বাংলাদেশ একটা ইমেজ তৈরি করেছে। মানে বাংলাদেশের একটা তো জিনিস স্বীকার করতে হবে যে বাংলাদেশ সম্পর্কেও যে সমস্ত নেতিবাচক ধারণাগুলো একসময় ছিল, বিশেষ করে পশ্চিমী দুনিয়াতে এই ইমেজগুলো তৈরি করেছে, সেই ইমেজ থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে। ফলে কাতারের বর্তমান আমির যখন আমাদের দেশ সফরে আসে, তার মানে দ্বিপাক্ষিক সফরগুলো নিশ্চয়ই পরস্পরের লাভ ক্ষতি বিবেচনা করেই তো হয়। তার মানে আমরা যেমন কাতারের কাছ থেকে লাভবান হতে পারি, অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি, কাতারেরও একটি সম্ভাবনা রয়েছে, বা এই ক্ষেত্রে বাংলাদেশ কাতার কিভাবে সাহায্য করতে পারে সেটা দেখবার বিষয় আছে। তো আমি মনে করি যে এটা অবশ্যই যে বাংলাদেশের বর্তমান যে সরকার, তারা তাদের এই যে বৈদেশিক সম্পর্ক, সেই সম্পর্ক শুধুমাত্র ভারত কেন্দ্রিক না করে আরো ডাইভার্সিফাই করছে। এটা কিন্তু আমি এটাকে খুব ইতিবাচক বলে আমি মনে করি। জি, ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে আসতে চাই। এই যে কাতারের আমিরের যে সফর, সেখানটায় যে 11টি চুক্তি এবং সমঝোতা স্মারকের কথা বলা হয়েছে, সেখানে প্রতিরক্ষার বিষয়টিও রয়েছে। এবং বাংলাদেশ আমরা জানি যে গ্যাসের ক্ষেত্রে, বিশেষ করে এলএনজির ক্ষেত্রে কাতারের উপর আমাদের এক ধরনের নির্ভরতা রয়েছে, এবং আমরা বাকিতে তেল গ্যাস কেনার এক ধরনের প্রস্তাবও দেওয়া হবে, যেটি গতকাল পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। কিন্তু যেটি বলা হচ্ছিল ভূ রাজনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্যে কাতারে, সেই জায়গা থেকে আমরা এই যে প্রতিরক্ষা ক্ষেত্রে এবং আমরা যদি নিরাপত্তার খাতিরেও বলি, সেই ক্ষেত্রে আমরা কি ধরনের সহায়তা বা সুযোগ পেতে পারি বলে আপনি মনে করেন? একটা সুযোগ যেটা পত্রপত্রিকায় আজকে দেখলাম যে বাংলাদেশের সাথে এর আগে একটা এমওইউ সাইন হয়েছে, প্রায় 2000-এর মতো বাংলাদেশি সৈন্য কাতারে যাবে, বিভিন্ন র্যাঙ্কের হয়তো যাবে। সেটা নিয়ে হয়তো আরো খসড়া চুক্তি হতে পারে। তবে কি ধরনের রোল তারা প্লে করবে সেটা ইম্পর্টেন্ট, যেমন কুয়েতে ছিলাম আমরা, কুয়েত পুনর্গঠন এখানে নামে আমরা ওখানে ছিলাম, এবং পরে মাইন অপসারণের ক্ষেত্রে কুয়েতে ইরাক সীমান্তে যেটা হয়েছিল সেখানে আমাদের ভালো রোল ছিল। সৌদিতে একসময় ছিলাম, কিন্তু এখন এখানেও ঠিক কি ধরনের রোল হবে সেটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন যেমন ধরুন বর্তমানে কাতার কিন্তু সৌদি আরবের সঙ্গে একত্রে তারা হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো সেখানে পাকিস্তানি একটা ডিভিশন বোধহয় সেখানে আছে, ওই রাহিল শরীফ প্রাক্তন পাকিস্তান সেনাপ্রধান সেখানে আছে। তো এই ধরনের অফেন্সিভ অপারেশনে না যাওয়াই ভালো। যদি আমাদের মনে করেন ইঞ্জিনিয়ারিং ব্রিগেড বা এই ধরনের কিছু যায় সেখানে পুনর্গঠনে সেখানে করে, কোনো আপত্তি নেই। তবে
সহযোগিতা আরো ক্ষেত্রে হতে পারে, যেমন ধরুন আমাদের আধুনিকায়নে কাতার আর্থিক সামরিক বাহিনীর আধুনিকায়নে কাতারের সহায়তা হতে পারে। তবে টেকনিক্যাল যেটা আমাদের একটু আগে আলোচনা হলো, আপনি প্রশ্ন করেননি, কিন্তু আমি বলবো যে আমাদের আজকে আমি স্ট্যাটিস্টিক্সে দেখলাম যে আমাদের থেকেও কিন্তু কম জনবল আছে শ্রীলঙ্কার এবং ফিলিপাইন্সে, কিন্তু তাদের যে স্কিল লেভেল এবং তারা যে অর্থ রিপ্যাট্রিয়েট করছে তাদের দেশে, সেটা বাংলাদেশ থেকে অনেক বেশি। যেমন ধরুন নার্সিং একটা পেশা, যেটা প্রায় ফিলিপিনোরা সম্পূর্ণ দখল করে ফেলেছে, এবং শ্রীলঙ্কার বিভিন্ন টেকনিক্যাল ইয়েতে। এখন আমাদের এখানে দুর্ভাগ্যজনক ভাবে একটা হচ্ছে যে পলিটেকনিক এবং টেকনিক্যাল এডুকেশনের সাথে মানুষের এখনো কিন্তু তারা একটা ছেলে বিএ পাস করবে, এমবিএ পাস করবে, কিন্তু তার বাচ্চাকে কোনোদিন টেকনিক্যাল ইনস্টিটিউটে নিয়ে এয়ার কন্ডিশনার মেকানিক্স অর কার্পেন্টার বা হতে দিতে চায় না। এবং তারপরে আরেকটা তার সাথে যোগ হয়েছে অতি সম্প্রতি যে হাজার হাজার ভুয়া সার্টিফিকেট ইস্যু হয়েছে, এবং এগুলো কম্পিউটারে দিলে সেগুলো জেনুইন ভাবে প্রকাশ হয়। এইসব লোক যখন যাবে দেশের জন্য বদনাম ছাড়া আর কিছু করবে না। তো এগুলো কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। আমাদের নিজেদের আভ্যন্তরীণ শিক্ষা দীক্ষার মান যদি আমরা উন্নত না করি, একেবারেই তাই। আমাদের এখানে কর্মী পাঠানোর ক্ষেত্রে আমরা দেখি ভাষাজনিত যে দুর্বলতা থাকে, সনদ নিয়ে এক ধরনের জটিলতা থাকে, এবং কারিগরি শিক্ষার বিষয়টি তো আপনি তুলেছেনই। এই বিষয়গুলো কিন্তু একটা লম্বা আলাপের সুযোগ রয়েছে। কিন্তু আজকে যেহেতু আমরা মধ্যপ্রাচ্য ইস্যু এবং একেবারে কাতারের সফরটায় রয়েছি, মানে সফর নিয়ে আলোচনায় রয়েছি, কারণ এই বিষয়টি তার বিস্তারিতভাবে গেলাম না। অধ্যাপক ডক্টর আকমল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শমশের মবিন চৌধুরী এবং ইশফাক ইলাহি চৌধুরী, আপনারা আছেন আমাদের সঙ্গে। একটা বিরতির পর ফিরে এসে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে কথা বলবো। দর্শক, একটা বিরতির পর ফিরছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আজকের ৭১ সংযোগে বিরতির আগ পর্যন্ত আমরা কথা বলেছি বাংলাদেশ কাতার যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে, এবং এই পর্যায়ে কথা বলতে চাই মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহান, গত বৃহস্পতিবার এই শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। এর আগেও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল ইস্পাহান। শহরটি কেন বারবার ইসরায়েলের নিশানায় থাকে, সহকর্মী মনিরুজ্জামান বাবুর কাছ থেকে জেনে নেব। প্রাসাদ, মসজিদ আর মিনারের জন্য বিখ্যাত ইরানের ইস্পাহান শহর। আবার এই শহরটি সামরিক শিল্পেরও একটি প্রধান কেন্দ্র। শহরটিতে ও তার আশপাশের এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা রয়েছে। গত বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় এই ইস্পাহান শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। যদিও ইরানি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘোষণা করেন যে ইস্পাহান প্রদেশের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ সুরক্ষিত আছে, তবে বিবিসি ভেরিফাই দুটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে, যাতে দেখা গেছে ইস্পাহানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ কর্মসূচির সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি কেন্দ্র নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটিও রয়েছে এই শহরের কাছে। ইস্পাহানের নাম ইরানের পারমাণবিক স্থাপনাগুলির সঙ্গে যুক্ত থাকার কারণেই ওই শহরে বৃহস্পতিবার হামলাকে প্রতীকী হিসাবে দেখা হচ্ছে। রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্য ও নেটোর পারমাণবিক বাহিনীর সাবেক প্রধান হামিশ ডি ব্রেটন গর্ডন বলেন, ইস্পাহানকে নিশানা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আশপাশে অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে। ইরান যেখানে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে বলে মনে করা হয়, ক্ষেপণাস্ত্র হামলাটি তার খুব কাছেই হয়েছিল, তাই এটি খুবই ইঙ্গিতপূর্ণ। তবে এই প্রথম নয়, এর আগেও সন্দেহভাজন ইসরায়েলি হামলার শিকার হয়েছে ইস্পাহান। গত বছরের জানুয়ারিতে শহরের কেন্দ্রস্থলে একটি গোলাবারুদের কারখানায় ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। 4টি প্রোপেলার সহ একটি ছোট ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১। অতিথিদের কাছে ফিরছি। ইশফাক ইলাহি চৌধুরী, আমরা ইরান ইসরায়েলের যে পাল্টা হামলা দেখছি, সেটি কি আসলে পাল্টা হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিনা? আজকে যেমন ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, আবার লেবানন থেকে হিজবুল্লাহ প্রায় নিয়মিতভাবেই আসলে তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে। এখানটায় বড় আকারের সহিংসতা ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা কি দেখছেন কিনা? এই মুহূর্তে সেই শঙ্কা অনেকটাই দূরীভূত হয়েছে, কারণ ইরান যেরকম তার আক্রমণের আগে
মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা শক্তিকে জানিয়েছিল যে আমরা একটা রেসপন্স করছি, ঠিক একইভাবে ইসরায়েলও কিন্তু জানিয়েছিল, যদিও বাইডেন বলেছিলেন যে রেস্ট্রেন করতে বলেছিলেন, তবে ইসরায়েল জানিয়েছে একটা প্রতীকী হামলা সেখানে হবে। তবে উনি যে আপনাদের যে বললেন যে নাতানজ, আসলে কিন্তু নাতানজ কয়েকশো মাইল দূরে, ইস্পাহান থেকে দূরে, এবং সেখানে আক্রমণ করার প্ল্যান করেনি, কারণ সেখানে করলে আপনার অনেক ফ্লেয়ার আপ হতো। তবে ইস্পাহান খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি গুগলসে যান দেখবেন ইরানের সব থেকে, এটা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও যেভাবে আছে একই রানওয়ে ব্যবহার করছে ইরানিয়ান এয়ারফোর্স, এবং ইরানিয়ান এয়ারফোর্সের অত্যাধুনিক যে সামান্য কিছু আছে বিমান যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু ইস্পাহানে আছে এবং যথেষ্ট সুরক্ষিত, কিন্তু বোঝা যায় যে এগুলোতে আক্রমণযোগ্য মানে ঘাঁটি। সুতরাং সেখানে কিছু আক্রমণ হয়েছিল, কিছু ক্ষয়ক্ষতি হতেই পারে, তবে এই ক্ষয়ক্ষতিগুলো মানে ইন দ্য স্ট্র্যাটেজিক সেন্সে ইরানের যে কাউন্টার অ্যাটাক করার ক্ষমতাকে কিন্তু করেনি, ধ্বংস করেনি বা ব্যাহতও করেনি। ইরান করতে পারতো, কিন্তু উভয় পক্ষ এখন একটা লিমিটের পরে এখন বলেছে ইট ইজ 1-1 হয়ে গেল, আমরা এখন থামছি। কিন্তু যেটা হবে, যেটা আপনি বললেন প্রক্সি ওয়ার চলছে, আপনার হুথিদের ওখানে চলছে এবং হিজবুল্লাহ এখানেও চলবে, আর হামাস তো চলছেই। সুতরাং এখানে কিন্তু ইরান প্রক্সি এবং ইসরায়েল ডাইরেক্টলি এখানে ইনভলভ আছে। ইতিমধ্যে একজন হিজবুল্লাহর এক কমান্ডারকে তারা হত্যা করেছে, তার প্রতি শোধ হিসাবে আবার অনেকগুলো রকেট হামলা হয়েছে। এগুলো চলতে থাকবে, বাট দিস উইল নট, এটা যে মেজর একটা মিডল ইস্টে ওয়ার, এটার সম্ভাবনা খুব কম। তবে যেটা ভেরি ইম্পর্টেন্ট হয়েছে যে শিফটিং অফ যেখানে এক সময় এটা ছিল আরব ইসরায়েলি ওয়ার, ইউনো, আমরা 67 সাল, 56 সাল, 72 সাল, 73 সালে সবগুলো যুদ্ধ বলি আরব ইসরায়েলি ওয়ার। এখন কিন্তু আর আরব ইসরায়েলি না হয়ে অনেকটা জুইশ মুসলিম বলা যেতে পারে, কারণ এই যে ইরান কিন্তু আবার মেইন স্ট্রিম মুসলমান নয়, তারা শিয়া, এবং হুতিরাও শিয়া, হিজবুল্লাহ শিয়া, হামাস হলো সুন্নি। এগুলোর একটা কমপ্লেক্স হচ্ছে, কিন্তু ওখানে এখানটা একটি বদল এসেছে, কিন্তু বড় আকারে যে সহিংসতা সেটির শঙ্কা আপনি দেখছেন না। শমশের মবিন চৌধুরী সংক্ষেপে উত্তর নিতে চাই। যুক্তরাষ্ট্র যেটি বলছে, তারা ইসরায়েলি যে বাহিনী রয়েছে এফডিএ, তাদের একটি অংশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। এটি কি নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের এক ধরনের কৌশল কিনা, এবং যদি যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা ক্ষমতায় আসে তাহলে কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কোনো বদল আসবে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, এই যে আপনাদের যে প্রতিবেদক উনি যে কথাগুলো বললেন, মূলত ইসরায়েলের পক্ষেই কথা বললেন। ইসরায়েলের যে যেটা পরিষ্কার করে দিলেন যে ইস্পাহান একদম নিরাপদ, এটা নিয়ে কোনো না। আর ইরান কিন্তু এই যে 3টা না 4টা ড্রোনের মতো তারা করলো, ইরান এটা সুরসুরি হিসাবে দেখছে, এর চেয়ে বেশি গুরুত্ব তারা এটাকে দিচ্ছে না। তারা মূলত তারা বলে দিল তাদের বার্তা যে আমরা আছি এবং আমাদেরও সেই ক্ষমতা আছে, তবে এই মুহূর্তে আমরা সহিংসতাটা আর বিস্তৃত করতে চাই না, কারণ এটা কারোর জন্যই কাম্য নয়, কারোর কোনো অর্থে কাম্য নয়। আর একটা বড় বিষয়, যদি ইরান ইসরায়েল সম্পর্কটা বা সামরিক বিষয়টা আরো যদি বড় ধরনের রূপ নেয়, তাহলে হামাসের বিষয়টা কিন্তু সেখানে বিলীন হয়ে যাবে, সেটাও মানে ফিলিস্তিনিদের বিষয়টা বিলীন হয়ে যাবে। তো এই সব কথা মাথায় রেখে ইসরায়েল এখন চাবে না, তাদের এই ইসরায়েলের এই যুদ্ধের বিপক্ষে সারা বিশ্বে এখন জনগণ নেড়ে উঠেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচন মাথায় রেখে তাদের ইসরায়েলের নীতি পরিবর্তন না হলেও কিছুটা ইসরায়েলকে তারা মানে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। কারণ বাইডেন বলেন, ট্রাম্প এসে গেলে তো এখানে কি হবে ভয়াবহ, শুধু এখানে না সারা বিশ্বে কেউ হবে, সেটা মানে অকল্পনীয়। তবে বাইডেন এখন দেখাচ্ছেন যে আমি এটাকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ না হলেও কিছুটাও আমার কথা শোনাবার চেষ্টা করছি। ইরান নেতানিয়াহু শুনছেন কি শুনছেন না। নিষেধাজ্ঞা যদি দিয়ে থাকি ইরানের পরে, ইরান তো 79 সাল থেকে নিষেধাজ্ঞার মধ্যে তারা এসে এসেছে, এবং সেই 79 সালে ইরাক যে যুদ্ধ চালিয়েছিল 7 বছর 8 বছর ধরে, একটা পুরা প্রজন্ম ইরানের ধ্বংস হয়ে গেছে। কিন্তু সময় একেবারেই শেষ, একটু সংক্ষেপে। ইরান পরাজিত হয়নি, ইরান সেই হতে বেরিয়ে এসেছে। তো ইরানকে দুর্বল মনে করার কোনো কারণ নেই, এবং ইরান একটা সিভিলাইজেশনাল সোসাইটি, তারা যথেষ্ট তাদের দক্ষতা যোগ্যতা
বুদ্ধিমত্তা অনেক বেশি, তারা কালচার্ড একটা রেস এবং তারা সেইভাবে এগোবে। জি, অনেক ধন্যবাদ শমশের মবিন চৌধুরী এবং এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।